আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা কেউ কেউ জেনে থাকবেন, সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বই প্রকাশ হয়েছে, সেটা প্রথম আলোর প্রথমা প্রকাশনী করেছে। তো এই বইটা হচ্ছে বর্তমানের অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের একজন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার লেখা স্মৃতিকথা, জুলাই বিপ্লবে কি করেছিল, কি হয়েছিল সেটা নিয়ে তার একটা স্মৃতিকথা কথা। তো সেটা সেই স্মৃতিকথার বইটা নিয়ে বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এটা নিয়ে আমাদের সোসাইটিতে বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে। ব্যক্তিগতভাবে আমার কাছেও এটা আপত্তিজনক মনে হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খুব কম বয়সের একজন তরুণ। সে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের মতন মন্ত্রণালয়ে তার অধীনে, ক্রীড়া যুব মন্ত্রণালয় তো আছেই। তিনজন তরুণকে উপদেষ্টা বানানো হয়েছে: মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাহিদ ইসলাম। তো যাই হোক, এরা যখন উপদেষ্টা হয়, প্রথম দুজনকে নেওয়া হয়, পরে আরেকজনকে নেওয়া হয়। তো তখনই ব্যক্তিগতভাবে আমার বন্ধুবান্ধব যারা আছে, সাংগঠনিক লোকজন, রাজনৈতিক আলাপে আমি এটা খুব ইতিবাচকভাবে দেখিনি। আমি প্রকাশ করেছি যে এটা বেশি একটা ভালো হলো না, এই তরুণদেরকে উপদেষ্টা করা হলো। খুব একটা সমালোচনা করিনি, কারণ মানুষের সেন্টিমেন্ট তরুণদের পক্ষে। আমিও তরুণদের জ্বলে তাদের ভূমিকাটা দেখেছি। আবার ব্যক্তিগতভাবে আমিও তো আন্দোলনের একজন ব্যক্তি, রাজপথে আমিও ছিলাম। সে তরুণ, ওদের মতন তরুণ হয়তো নেই এখন, আর ওদের থেকে আরও কম বয়স থেকে রাজপথে আন্দোলন শুরু করেছি, রাজনীতির সাথে যুক্ত আছি, আর জুলাই বিপ্লবেও রাজপথে ছিলাম। আবার মিডিয়ার মাধ্যমেও সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখেছি। তো সেই ক্ষেত্রে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন লেখক হিসেবে, অভ্যুত্থানের পর, বিপ্লবের পর যে সরকার হয়েছে, সেই সরকারে কী ধরনের উপদেষ্টা মন্ত্রী হতে পারে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করারও অধিকার রাখি। তো চারজন, পাঁচজন, দুজন, তিনজন মিলে যখন আলোচনা করেছি দু এক জায়গায়, এগুলো নিয়ে আমি ইতিবাচকভাবে এটা তুলে ধরিনি, এই যে উপদেষ্টা হওয়া। তো যেটা মন্তব্য করেছিলাম, নেগেটিভ মন্তব্য, সেটাই অল্প দিনে প্রকাশ পেয়ে গেল। এটা নিয়ে অনেক লম্বা কথা বলা যাবে, কয়েকটা ভিডিও হয়তো করার চেষ্টা করব আমি, ইনশাল্লাহ। এই যে অল্প দিনই 7 মাসের মধ্যে পচে গেল এই তরুণ উপদেষ্টাদের যে ইমেজ, এটা নষ্ট হয়ে গেছে। তারা রাজনৈতিক দল গঠন করেছে, কিংস পার্টি হিসেবে পরিচিত, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলতে হবে। একটি পার্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বই প্রকাশ, বইয়ের মোড়ক উন্মোচন, বই প্রকাশ। তো প্রথমা প্রকাশন হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো হচ্ছে বাংলাদেশের, ভারতের দালাল গোষ্ঠী, দিল্লির এজেন্ট হিসেবে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, এরা কাজ করে, এটা চিহ্নিত। এবং জুলাই বিপ্লবের তারা বিরোধী ছিল। এবং জুলাই বিপ্লবের পর যে সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার প্রথম আলোকে প্রত্যাখ্যান করেছে। এই সরকারের লোকজন অনেকটাই প্রত্যাখ্যান করেছে। যদিও প্রথম আলো, ডেইলি স্টারের লোকজন উপদেষ্টা হয়েছেন, কিন্তু চাপে পড়ে হলেও বিভিন্ন কার্যকলাপে ডেইলি স্টার প্রথম আলোর বিরোধিতাই করতে হয়েছে। এবং এই অভ্যুত্থান পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী যে সময়টা বাংলাদেশের মানুষের
অধিকাংশ দেশপ্রেমিক মানুষ প্রথম আলো ডেইলি স্টারের বিরোধিতা করেছে। প্রথম আলো ডেইলি স্টারের ধস নেমেছে, তাদের বিক্রি কমে গেছে, বিক্রি কমে গেছে, তাদের গ্রাহক পাঠক কমেছে। তো এটা সবার কাছে স্পষ্ট। এবং প্রথম আলো ডেইলি স্টার যে সন্ত্রাসীপানা করত দিল্লির পক্ষ হয়ে, সেটা মানুষের কাছে স্পষ্ট। এবং এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম এরাও কিন্তু প্রথম আলো ডেইলি স্টারকে প্রত্যাখ্যান করেছিল। তাদের অনুষ্ঠানে, তাদের যে বর্ষপূর্তি অনুষ্ঠান হয় সেখানে তারা যায়নি। এই কাজ করে তারা প্রশংসিত হয়েছিল। অল্প দিনের মধ্যেই প্রথম আলোর কাছে তারা বিক্রি হয়ে গেল। তো প্রথম আলো শুধু একটা নিছক পত্রিকা না, ডেইলি স্টার নিছক একটা পত্রিকা না, এগুলোর পিছনে দিল্লি বড় মিশন নিয়ে কাজ করে। তো বোঝা গেল এই দিল্লির মিশনের কাছে, এই প্রথম আলোর কাছে খুব অল্প দিনে বিক্রি হয়ে গেল। একটা বই প্রকাশ করতে কত লক্ষ টাকা লাগে আপনারা জানেন। যারা পাবলিশার্স আছেন, পাবলিকেশনস চালান, প্রকাশনা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠান আপনাদের আছে, কোনো একটা বই 15,000 টাকা দিয়েও প্রকাশ করা যায়, 15 লক্ষ টাকা দিয়েও প্রকাশ করা যায়। তো তারা হয়তো উপদেষ্টা হিসেবে নামটাম করেছে, তাদের বই হয়তো 5 লাখ টাকাও লাগতে পারে। তো এই টাকাটা কি তাদের ব্যক্তিগতভাবে দিয়ে প্রকাশ করতে পারতো না? এখন তো মন্ত্রী হিসেবে ভালো বেতন পায়, উপদেষ্টা হিসেবে বেতন ভাতা ভালো একটা টাকা পয়সা পায়, পরিবারে তো অত চাহিদা থাকার কথা না। এই টাকা দিয়ে কি একটা বই নিজে প্রকাশ করতে পারতো না? আচ্ছা, ধরলাম এই টাকায় হাত দিবে না। তাদের মতন ব্যক্তি এখন তো তারা বড় পার্সোনালিটি হয়ে গেছে। বাংলাদেশে অনেক নাম করা ভালো ভালো প্রকাশনা আছে, পাবলিকেশনস আছে, তাদের কাছে যদি ফোনে কথা বলতো, তারা তো খুব খুশিতে তাদের এই বই প্রকাশ করে দিত। কারণ তাদের এই বইগুলো চলবে, এজন্য তাদের লস হওয়ার সম্ভাবনা থাকতো না পাবলিকেশনসে। তো এই প্রথমা প্রকাশনার দ্বারস্থ কেন হতে হলো? আপনারা দেখেছেন সম্প্রতি কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে, এই মোড়ক উন্মোচন বই প্রকাশের। এখানে প্রফেসর ডক্টর আসিফ নজরুল সে উপস্থিত ছিল, সে আইন উপদেষ্টা, আইন বিচার সংসদ বিষয়ক। মাহফুজ আলম সে ছিল উপদেষ্টা, সে এখন তথ্য উপদেষ্টা। এর আগে সে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের চিফ অ্যাডভাইজারের। তো যাই হোক, এদের এই টিমটাকে কেমন লাগতেছে এখন? কি কাজটা করলো তারা? এখন তো মনে হয় প্রথম আলোর পরিবারের মধ্যে ঈদের বন্যা বয়ে গেছে। বলে না বিভিন্ন গ্রুপ কোম্পানিগুলো যে পরিবার, স্কয়ার পরিবার, ইউনাইটেড পরিবার, কোম্পানির নাম উচ্চারণ করে পরিবার বলে না। তো এখন প্রথম আলো পরিবারের যারা আছে, সাংবাদিক আছে, মিশন যারা আছে, দিল্লির এজেন্টরা আছে, ওই পরিবারে ওখানে তো ঈদের বন্যা বয়ে গেছে, ঈদের আনন্দের বন্যা বয়ে গেছে। তো তাদের কাছে কিভাবে ঈদের আনন্দের বন্যা বয়ে গেল, সেটা হচ্ছে এই প্রথম আলো ডেইলি স্টাররা খুব মানসিক যন্ত্রণায় ছিল, কষ্টে ছিল, যে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমাদেরকে ছুঁড়ে ফেলেছে। দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ হয়েছে, এটা খুব ভালো চলছে, আমাদেরকে মানুষ নিন্দা জানাচ্ছে, আমরা খারাপ কাজ করেছি, সমাজে পচে গেছি, রাষ্ট্রে পচে গেছি। ঠিক সেই মুহূর্তে এই সরকারের এক ঝাঁক উপদেষ্টা নিয়ে সেখানে তাদের প্রকাশনার আন্ডারে উপস্থিত করলো, সে তাদের বই প্রকাশ করে দিল। আমার কাছে মনে হচ্ছে যে এই যে প্রথম আলোতে আগেই কলামিস্ট হিসেবে কাজ করতো প্রথম দিকেই আসিফ নজরুল, তাকে অনেকে প্রথম আলোর প্রোডাক্ট বলে থাকে। তাহলে কি আসিফ নজরুলকে দিয়ে এদেরকে সেট করলো? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এদেরকে বুঝালো, কন্ট্রোল করলো, লাইনে আনলো প্রথম আলো তাদের মতো করে, এবং দিল্লির সেখান থেকে কলকাঠি নাড়ছে। এভাবেই কে তারা বিক্রি হয়ে গেল? আর এই কাজটা পুরোটা একটা ছোট লোকিপানা। বই প্রকাশ করতে বাংলাদেশে কত এশিয়াটিক সোসাইটি আছে, শিকড় প্রকাশনী আছে, কত প্রকাশনী আছে, শত শত প্রকাশনী আছে। পুরান বাংলা বাজারে যদি যান দেখা যাবে অনেক প্রকাশনা আছে, যে কোনো এক জায়গায় বললে হতো। ঝিঙেফুল প্রকাশনী আছে, অথবা বিদেশে বিভিন্ন প্রকাশনা আছে, বিদেশের বাইরে কত প্রকাশনা আছে।
বা নিজেরা নতুন একটা প্রকাশনা তৈরি করে সেটা দিয়ে করত। এখন এটার ফলে হয়েছে কি, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে স্মৃতিকথা নিয়ে বই লিখেছে, জুলাই বিপ্লব নিয়ে, এই কথা মানুষ খাবে না। খাবে না একটা কথা সমাজে চালু হয়েছে, মিডিয়াতে কয়েক বছর যাবৎ বাংলাদেশে। পাঠক খাবে মানে পড়বে না, এটাকে বলে খাবে না। তো এখন এটা পাঠক খাবে না, কারণ যখন মানুষ জেনে গেছে প্রথম আলোটা প্রকাশ করেছে, তখন মনে করবে ইতিহাস বিকৃত করা হয়েছে, এখানে ইসলামিস্টদেরকে, দেশপ্রেমিক বাংলাদেশিদেরকে সাইড করা হয়েছে, এখানে এক পেশে ভুয়া ইতিহাস তুলে ধরা হয়েছে, ভুয়া কথা তুলে ধরা হয়েছে। তো এগুলো এই জন্য এই বই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা প্রথম আলো ব্র্যান্ডিং করা হয়েছে, এটা মানুষের কাছে তেমন এটা পৌঁছাবে না, এবং এটার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এই উপদেষ্টারা পচে গেল, মানুষের কাছে প্রথম আলোর প্রোডাক্ট হিসেবে পরিচিতি পেয়ে গেল। তো এই হচ্ছে এদের ছোটলেকিপানা। ব্যক্তিগতভাবে আমার একটু রাগ বেশি, অনেক সময় অনেক আলোচনায় কিছু রাগে কথা বলে, অনেকে বলে আপনার রাগ বেশি, আপনি মানুষকে এভাবে মূল্যায়ন করেন, এভাবে কথা বলেন। তো এই তরুণ উপদেষ্টা হওয়ার সময় আমি এটা ভালোভাবে তেমন এটা দেখিনি। তরুণ বয়সের লোকেরা, এর থেকে কম বয়সের লোকেরাও ভারতবর্ষের সম্রাট ছিল, রাজা বাদশাহ ছিল বিভিন্ন দেশের, বিভিন্ন রাজ্যের। কম বয়সের লোকরা রাজনীতিতে আসবে স্বাভাবিক, এটা ভালো। তরুণরা বিশ্বের বিভিন্ন জায়গায় রাষ্ট্র ক্ষমতায় আসছে, মন্ত্রী হয়েছে। এখন জেডি ভ্যান্সের কথা যদি বলি, আমেরিকার মতন সুপার পাওয়ার দেশ, পৃথিবীর মধ্যে বিশাল একটা আয়তনের দেশ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, সেই দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মাত্র 40 বছর বয়সের, এবং খুব কম বয়স থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি নেভিতে ছিলেন, সাংবাদিকতা করেছেন, এর আগে সিনেটর হয়েছেন। তো যাই হোক, আসতেই পারে তরুণরা, কিন্তু আমাদের দেশের এই তরুণরা তো খুব ছোটলোকিপানা করেন। এই ছোটলোকিপানা দিয়ে রাজনীতি করলে তো সেটা ইতিবাচক হতে পারে না। আমরা সেটাই দেখতে পেলাম। আসসালামু আলাইকুম।